নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন। শুরু করছি নিউজ ভিউজ। শুধুমাত্র খবর নয়, খবরের ব্যাখ্যাও তুলে ধরবো এই নিউজ বুলেটিনে। এই মাসটা আপনাদের সামনে প্রত্যেক দিন রাত 9টায় নিউজ ভিউজ নিয়ে আসবো আমি স্বপন। যদিও 1 জুলাই থেকে প্রত্যেক দিন 3বার করে এই নিউজ ভিউজ আপনারা দেখতে পারবেন আমার সঙ্গে। আর যখন খবর শুরুই করছি তখন প্রথমেই আমাদের নজর রাখতে হবে রাজ্যে বিজেপি সভাপতি এককালে যিনি ছিলেন, বর্তমানে যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার ভার্চুয়াল র্যালির দিকে। কারণ এই ভার্চুয়াল র্যালির ভাবনা এর আগে হয়তো এত বড় আকারে কেউ ভাবেনি। অমিত শাহ তিনি আজকে ভার্চুয়াল র্যালি করেছেন এবং সেই ভার্চুয়াল র্যালি থেকে সোজা সাপটা একেবারে তৃণমূল কংগ্রেসের দলনেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। রাজ্যের প্রশাসনিক প্রধানকে তিনি আক্রমণ করেছেন। বিভিন্ন সরকারি যে প্রকল্প, সেই প্রকল্পগুলো কেন্দ্রের যে দেওয়া প্রকল্প সেগুলো তিনি এ রাজ্যে চালু হতে দিচ্ছেন না। তার পাশাপাশি একাধিক অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তার কি বললেন তিনি, শুনুন। বিজেপির মেগা ভার্চুয়াল র্যালি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এদিন বলেন, বাংলার কৃষকদের কেন্দ্রের আর্থিক সহায়তা প্রদান করতে চান না মুখ্যমন্ত্রী, তাই এখনো কৃষকদের সূচি কেন্দ্রের কাছে পাঠাননি। 2 দিনের মধ্যে তাদের টাকা দিয়ে দেওয়া হবে বলেও দাবি করেন অমিত শাহ। ममता जी को कहना चाहता हूं कि आप सीए का विरोध कर रही है, जब मतपेटियां खुले तब देख लेना कि बंगाल की जनता को बंगाल की जनता आपको राजनीतिक शरणार्थी बनाने वाली है। सीए का विरोध आपको बहुत महंगा पड़ा। ममता जी को आज भी कहता हूं कि किसानों की सूची भेज दीजिए। हम किसानों को 6,000 रुपया देना चाहते हैं। आप काहे को रोड़ा बनी हो? ये योजना में बंगाल के खाते में 0 आता है। एक बार सूची भेज दीजिए, कृपया सूची भेज दीजिए, हम तुरंत ही पैसा ट्रांसफर करेंगे। और बंगाल पीडीएस के माध्यम से बंगाल के लगभग 7.68 करोड़ लाभार्थियों को 3.84 लाख मेट्रिक टन अनाज दिया, जिसकी वैल्यू लगभग 8,000 करोड़ रुपया होती है। इस प्रकार से 11,000 करोड़ रुपया बंगाल के लोगों को सीधा दिया। सरकार को जो सहायता दी है वो अलग है। একই সঙ্গে এদিন সিএ বিরোধিতা থেকে পরিযায়ী শ্রমিক বিভিন্ন বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ শানান কেন্দ্রীয় সরকারের সেকেন্ড ইন কমান্ড। जब ममता जी ने ये प्रवासी मजदूर जो अपने माँ बाप और पत्नी और बच्चों को मिलने आ रहे थे, कोरोना संकट में अपने परिवार के साथ रहना चाहते थे, उनकी ट्रेनों को कोरोना एक्सप्रेस नाम दिया। हमने उसको श्रमिक ट्रेन नाम दिया। ममता दीदी ने कोरोना एक्सप्रेस कहा। ममता दीदी, ये कोरोना एक्सप्रेस आपने जो कहा है, बंगाली श्रमिकों का, बंगाली मजदूरों का जो अपमान किया है, ये कोरोना एक्सप्रेस ही आपको बंगाल के बाहर एग्जिट करने का एक गेटवे बन जाएगी। तृणमूल कांग्रेस को बंगाल के बाहर पहुंचाने वाली एक्सप्रेस गाड़ी बन जाएगी। এদিন সকাল থেকেই বিজেপি অফিসে কর্মী সমর্থকদের উৎসাহ ছিল এই ভার্চুয়াল র্যালিকে ঘিরে। এদিকে অমিত শাহের ভার্চুয়াল র্যালির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকরা। রিপোর্ট আরোহী নিউজ। বিজেপি সভাপতি রাজ্যে ভার্চুয়াল র্যালি করবেন এবং একের পর এক আক্রমণ করবেন তৃণমূল সুপ্রিমোকে, আর সেটা তৃণমূল কংগ্রেস মেনে নেবে? এমন তো হতে পারে না। আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও ভিডিও কনফারেন্স করা হয় এবং সেই ভিডিও কনফারেন্সে তোপ দাগা হয় অমিত শাহ এবং বিজেপির বিরুদ্ধে। একদিকে যেমন ডেরেক ওব্রায়েন ছিলেন, তার পাশাপাশি ছিলেন অমিত মিত্র, ছিলেন দীনেশ ত্রিবেদী। তাদের পরিষ্কার বক্তব্য, রাজ্যকে বঞ্চনা করেছে। যা তথ্য অমিত শাহ দিচ্ছেন তা একেবারে মিথ্যে। অমিত শাহকে চ্যালেঞ্জ করেই ফেললেন অমিত মিত্র যে জিএসটি এবং অন্যান্য যে পাওনাগুলো রয়েছে রাজ্যের, সেগুলো রাজ্য ঠিকমতো পাচ্ছেই না। অমিত শাহ ভার্চুয়াল র্যালি থেকে অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের কোনো সুবিধা পায় না পশ্চিমবঙ্গবাসী। কারণ হিসেবে তিনি দায়ী করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই আয়ুষ্মান ভারত নিয়েই জোর তরজায় তৃণমূল কংগ্রেস। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের সাংসদ তথা জাতীয় মুখপাত্র ডেরেক ওব্রায়েন বলেন, আয়ুষ্মান ভারতের ক্রেডিবিলিটি নিয়েই প্রশ্ন রয়েছে। এই প্রকল্পের প্রায় 2 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করে দিয়েছিলেন। Government and Mamata Banerjee cooperated with you fully. But from 5, you've gone now to 2.8. What's the plan going forward?
You didn't have a plan going into lockdown. What's the government's plan going forward? Our fourth question. Who was the first chief minister to write to 18 chief ministers? And let me add to that. What was the subject of that letter written by the Bengal chief minister to 18 chief ministers? Ayushman Bharat, 2 points, only 2 more. Ayushman Bharat changed 50 crore lives, 5 lakh insurance. Bengal didn't get the benefit. That was his claim in his virtual speech. What scares us even more is not only the BJP party important former president, he's also the Home Minister of India. So the credibility is a big issue. Now the fact, Ayushman Bharat started in 2018. Imitation is the best form of flattery. Mamata Banerjee started Shastro Shati in 2016. It was 2 years ago, almost. The insurance is at par with the center. The insurance empowers the woman because the woman of the household, along with her parents and the spouse's parents, both are entitled. কেন্দ্রের প্রকল্পগুলি থেকে দেশবাসী আখেরে কোনো লাভই পাচ্ছে না, এর ব্যাখ্যাও দেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। একই সঙ্গে রাজ্যের প্রাপ্য পাওনাগুলিও কেন্দ্র এখনো দেয়নি বলে অভিযোগ তাঁর। এই র্যালির বিরুদ্ধে সরব হন তৃণমূল কংগ্রেস নেতা দীনেশ ত্রিবেদীও। এদিন সকালেই টুইট করে অমিত শাহকে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসুন মোর টু রিসেন্ট টাইমস, আপনারা জানেন 7 কোয়ার্টার ফর 7 কন্টিনিউয়াস কোয়ার্টার্স there's been a drop in GDP growth. কোভিডের আগের কথা আমি বলছি, কোভিডের কথা বলছি না। এবং জানুয়ারি থেকে মার্চ লাস্ট কোয়ার্টার কোভিডের আগে কত গ্রোথ হয়েছে? 3.1%, 11 বছরের লোয়েস্ট গ্রোথ রেট। তো দুটো তথ্য আপনাদের দিচ্ছি যার থেকে বুঝতে পারবেন যে কিভাবে মানুষকে মিসলিড করা হচ্ছে। প্রথম হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট 2018-তে 45 years lowest according to CMI, মানে loss of jobs। আজকে আনএমপ্লয়মেন্ট রেট কোথায় চলে গেছে? কোভিডের পরে অবশ্য 23%-এর বেশি, যেটার এক্সাক্ট ফিগারটা ডেরিক সাহেব দিয়েছেন। আমি তাতে বলতে চাই পশ্চিমবঙ্গ 17% আনএমপ্লয়মেন্টে আছে। যদি তুলনা করে দেখেন দেখবেন বাকি বড় বড় রাজ্য ইউপি থেকে শুরু করে তারা সবাই 34, 35, 40% আনএমপ্লয়মেন্ট রেটে চলে গেছে, কিন্তু এই সরকারের চেষ্টায় আমরা আটকে রেখেছি। अमित मित्रा, तो अच्छा ये होता कि एक तरफ डॉक्टर अमित मित्रा खड़े होते और दूसरी तरफ सेंट्रल गवर्नमेंट के, चाहे वो फाइनेंस मिनिस्टर हो या अमित मित्रा के साथ अमित शाह खड़े हो जाए और आपस में हकीकत जो आंकड़े हैं, आंकड़े की जो सफाई है उसी के बारे में यदि हम बात करें। एक बात होती है पॉलिटिकल बात होती है जो रैलीज में हुआ करती है, जिसको कभी कभी जुमला कहते हैं, और एक बात होती है जो हकीकत होती है। तो ये हकीकत जो बयां करके गए अमित मित्रा जी, तो अच्छा ये होता कि चाहे आधा घंटा, पौना घंटा, 1 घंटा दोनों खड़े हो जाए और अर्थशास्त्र के जितने भी पंडित और हैं उनको सवाल पूछे और जवाब मिले, तो मुझे लगता है कि ये देश की परिस्थिति एकदम दूध का दूध और पानी का पानी हो जाए। অমিত শাহর ভার্চুয়াল র্যালি শুরু হওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু টুইট করে একটি খোঁচা দিয়েছিলেন এবং প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন অমিত শাহকে যে চীন ভারতের ভূখণ্ড দখল করেছে কিনা। বাংলা থেকে তৃণমূলকে সরানোর কথা বললেও চীন যে ভারতের ভূখণ্ড দখল করছে সে বিষয়ে একটিও কথা বলেননি এবং সেই জন্যই অভিষেক ব্যানার্জি আজ অমিত শাহকে এই খোঁচা দিলেন। ক্যামেরায় জয়ন্ত দাসের সঙ্গে নিবেদিতা দে, আরোহী নিউজ। অমিত শাহ যতই বলুন যে কেন্দ্রীয় প্রকল্পগুলো রাজ্যে আসতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস রাজ্যের আরেক মন্ত্রী, তিনি বলছেন যে বিজেপির তো খালি বুজরুগি, মুখেই বড় বড় ভাষণবাজি, কাজে কিচ্ছু করেন না। শুনুন।
অমিত শাহের মেগা ভার্চুয়াল র্যালিকে কটাক্ষ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের। এদিন সাংবাদিক বৈঠকে অরূপবাবু বলেন, বিজেপি হাজার হাজার কোটি টাকা খরচ করে ভার্চুয়াল র্যালি করছে, কাজের কাজ কিছু করছে না, বাংলার মানুষের পাশে নেই বিজেপি। প্রধানমন্ত্রী উম্পুনে ক্ষতির মোকাবিলায় দিলেন মাত্র 1000 কোটি টাকা। এদিকে ক্ষতির হিসেব লক্ষাধিক কোটি টাকার। বক্তব্য অরূপ বিশ্বাসের। বড় বড় কথা বলেছিল 15 লক্ষ টাকা সবার অ্যাকাউন্টে পৌঁছয়নি। বলেছিল বিদেশ থেকে সমস্ত কালো টাকা নিয়ে আসবে, আসেনি। বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, হয়নি। আর বলেনি হচ্ছে নোটবন্দির কথা তারা বলেনি। আর এই নোটবন্দির খেলাই হচ্ছে আজকের এই ভার্চুয়াল সভা। এই ভার্চুয়াল সভা হচ্ছে নোটবন্দির খেলা। আজকে পৃথিবীর সব থেকে ধনীতম পার্টির নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এই সবই হচ্ছে নোটবন্দির খেলা। যারা বাংলার মানুষের পাশে দাঁড়ায় না, মাত্র 1% কম সহযোগিতা দিয়ে বাংলার পাশে না থেকে শুধু ভার্চুয়াল সভা করে হাজার হাজার কোটি টাকা খরচা করতে পারেন, তারাই তো বাংলার দায়িত্ব। বাংলার মানুষ রাজনৈতিকভাবে সচেতন। বাংলার মানুষকে ভুল বোঝানো যায় না, বাংলায় দাঙ্গা করে উঠে যেতে যায় না। এটা অমিত শাহ নরেন্দ্র মোদীকে বোঝা উচিত। বিজেপি মানেই হচ্ছে কথার ফুলঝুরি, নরেন্দ্র মোদী মানেই হচ্ছে বড় বড় কথা আর ভাষণ, কাজের কাজ কিছু হয়নি। 20 লক্ষ কোটি টাকা তো বললেন প্যাকেজ দিলেন, একটা মানুষ দেখান যে 20 লক্ষ কোটি টাকায় একটা মানুষ উপকৃত হয়েছে। সারা ভারতবর্ষে একটা মানুষকে খুঁজে বার করুন, একটা সেক্টরকে খুঁজে বার করুন যে একটা মানুষ এই 20 লক্ষ কোটি টাকায় উপকৃত হয়েছে। বিপর্যয়ের পর সাধারণ মানুষের পাশে থেকে কিভাবে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা কাজ করেছেন সেই বিষয়টিও সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন অরূপ বিশ্বাস। করোনা এবং উম্পুনের জোড়া ফলায় একদিকে যখন বাংলার মানুষ বিধ্বস্ত, ঠিক তার কিছুদিন পরেই দিল্লিতে বসে ভার্চুয়াল সমাবেশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং এই ভার্চুয়াল সমাবেশকেই তৃণমূল কংগ্রেস কটাক্ষের সুরে বললেন যে যখন বাংলার মানুষ খেতে পাচ্ছে না, তখন কোটি কোটি টাকা খরচ করে এই সভার কী দরকার ছিল। অরূপ বিশ্বাসের অভিযোগ, বিজেপি দলটা শুধুই ভাষণের দল হয়ে দাঁড়িয়েছে, কাজের কাজ তারা কিছুই করে না। ক্যামেরায় জয়ন্ত দাসের সঙ্গে নিবেদিতা দে, কলকাতা আরোহী নিউজ। ভার্চুয়াল সমাবেশ করলেন অমিত শাহ, আর এই ভার্চুয়াল সমাবেশকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু বাম, কংগ্রেস, তৃণমূলের মধ্যে। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র তিনি সরাসরি অভিযোগ করলেন যে বিজেপির এই রাজ্যে যে বাড়বাড়ন্ত তা তৃণমূল কংগ্রেসের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। অন্যদিকে অরূপ বিশ্বাস তিনি সাংবাদিক বৈঠকে বলেন যে বিজেপির পদলেহন করছে বাম কংগ্রেস। আমরা ভেবেছিলাম যে গুজরাটের সেই দাঙ্গাকারী ব্যক্তিটি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী হবার পর বোধহয় তার চরিত্রের পরিবর্তন হয়েছে, কিন্তু দেখা গেল তার চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। কারণ বাংলায় একটা কথা আছে, স্বভাব না যায় মূলে, কয়লা না যায় ধুলে। তো উনি ওনার সেই চিরাচরিত স্বভাবটাকেই দেখিয়ে গেলেন। মানুষ যখন করোনা এবং আমফানে অসহায় অবস্থা, সেই সময় তিনি তার নির্বাচনী প্রচার করে বাংলার মানুষকে তাক লাগিয়ে ভাবলেন যে তিনি বাজবাজ করে চলে গেলেন। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না যে বাংলার মানুষ ওদের মতো প্রচার সর্বস্ব দলকে এবং গিমিক সর্বস্ব দলকে বাংলার মানুষ পছন্দ করেন না। শুধু কিছু দল ভাঙাভাঙি করে যে লাফালাফি, সেটা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বদান্যতার জন্য। মুখ্যমন্ত্রীর সাথে যদি গোপন আতার তাদের না থাকত, তাহলে এই রাজ্যে বিজেপির এই বলবলা হতো না। শুধু বিজেপি নয়, আজকে কংগ্রেস, সিপিএম তারা নিজেদের আদর্শ আজকে বিসর্জন দিয়েছে আর বিজেপির পদলেহন করছে। আর করে বিজেপি যা বলে, বিজেপি গান গায় আর কংগ্রেস সিপিএম তবলা বাজাচ্ছে। আজকে এই পরিস্থিতি হয়েছে বাংলায়। আজকে বাংলায় কংগ্রেস, সিপিএম, বিজেপি সব এক হয়েছে। আমি বারবার বলি, আজকে বিজেপি গান গায়, কংগ্রেস আর সিপিএম আজকে তবলা বাজায়। আজকে কি করতে হবে? মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলতে হবে, বাংলাকে কালিমালিপ্ত করতে হবে। তারা বোঝে না যে বাংলাই কিন্তু আজকে ভারতবর্ষকে পথ দেখাবে। মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলাই ভারতবর্ষকে পথ দেখাবে।
অমিত শাহের এই ভার্চুয়াল র্যালি নিয়ে রাজনৈতিক তরজা আগামী কয়েকদিন বেশ জোরদার হবে তা পরিষ্কার। তবে অমিত শাহ যখন এই ভার্চুয়াল র্যালি করছিলেন সেই সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে বাম কর্মী সমর্থকরা তারা এই ভার্চুয়াল র্যালির প্রতিবাদে সরব হন। কোথাও ধিক্কার মিছিল, কোথাও প্রতিবাদ সভা, কোথাও বা অমিত শাহর কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানানো হয়। যেমন বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে, সেখানে অমিত শাহর কুশপুতুল দাহ করেন বাম কর্মী সমর্থকরা। যাদবপুরে প্রতিবাদ মিছিল বের করেন বাম কর্মী সমর্থকেরা। একই অমিত শাহ ভার্চুয়াল র্যালি করছেন আর অন্যদিকে রাজ্যেই বিজেপিতে ভাঙন। তুফানগঞ্জে প্রায় 25 জন বিজেপি কর্মী সমর্থক তারা বিজেপি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। দেখুন প্রতিবেদন। একদিকে ঢাকঢোল পিটিয়ে ভার্চুয়াল র্যালি করছে বিজেপি, বাংলার মানুষের কাছে অমিত শাহর বার্তা সুযোগ পেলে সোনার বাংলা গড়বেন। অন্যদিকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান কোচবিহারে। বড়সড় ভাঙন বিজেপিতে। মঙ্গলবার তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের মিলন বাজারে বিজেপি ছেড়ে 25 জন সদস্য তৃণমূলে যোগদান করলেন। বিজেপি ছেড়ে আসা এই 25 জন সদস্যের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের রামপুর 1 নম্বর অঞ্চল সভাপতি নিরঞ্জন সরকার ও ফলিমারি অঞ্চল কমিটির সদস্য গোকুল সাহা, কমল সাহা প্রমুখ। সদ্য তৃণমূলে যোগদান করা বিজেপি কর্মীরা বলেন, উন্নয়নমূলক কাজ দেখেই তাদের এই যোগদান। মানুষ এই বোমাগুলির লড়াইয়ে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ এদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এখানে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে সাধারণ যারা ইয়ং ছেলেপেলে তারা প্রথমে ভেবেছিল বিজেপি অনেক কিছু করবে, কিন্তু তারা এখন বুঝতে পারছে যে বিজেপি হচ্ছে একটা গুন্ডা খোরপাদের দল। এই দলের সাথে থেকে আমাদের জীবন বিপন্ন হয়ে যাবে। তাই তারা এখন যে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি তাদের নেতৃত্বে খুশি হয়ে তারা ঝাঁকে ঝাঁকে আবার তৃণমূল কংগ্রেসকে, মমতা ব্যানার্জিকে সমর্থন করছে। এখন বর্তমানে যে নেতৃত্বের দিকটা আসছে সেই দিকটা ভালো আমার মনে হচ্ছে আর কি, ভালো হচ্ছে বলেই আমি এখানে এখন টিএমসি। এ বিষয়ে রামপুর 1 নম্বর অঞ্চল সভাপতি নিরঞ্জন সরকার বলেন, গত 23শে মে লোকসভা ভোটে বিজেপি জেতার পর থেকেই রামপুর এবং ফলিমারিতে বোমাবাজি ও গোলাগুলিতে অশান্ত করে তোলে পরিস্থিতি বিজেপি। এই যোগদানে জেলায় তৃণমূলের সংগঠন আরও মজবুত হবে বলেই মনে করছেন জেলা নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নিউজ ভিউজে সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, আর বিরতির পর আপনাদের দেখাবো উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকে আজকে কি কি সিদ্ধান্ত নেওয়া হলো। সঙ্গে থাকুন। ট্যালেন্টও রয়েছে সঙ্গে, কেরিয়ার নিয়ে চিন্তা নয়। এখন শুধু মানব সরকারি বিধিনিষেধ, নেব পরিষ্কার থাকার অঙ্গীকার। ঘরে থেকে আমরা সকলে মিলে করোনাকে হারাবো এবার। এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। ফিরলাম বিরতির পর। উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির চেয়ারম্যান রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব তিনি আজকে একটি বৈঠক করেন আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার যারা সাংগঠনিক প্রধানরা রয়েছেন তাদেরকে নিয়ে, এবং তিনি সেখানে বার্তা দেন যে দলে কেউ ব্রাত্য নয়, সবাইকে নিয়েই কাজ করতে হবে, সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করব আমরা। কি বললেন তিনি, কি বার্তা দিলেন শুনুন। এদিন গৌতম দেব জানান, আমরা 2 জেলার সভাপতিদের নিয়ে বসেছিলাম। আলিপুরদুয়ারের কোঅর্ডিনেশনের কোনো সমস্যা নেই, সেখানে মোহন শর্মা, সৌরভ চক্রবর্তী ও মৃদুল গোস্বামী একে অপরের সঙ্গে তালমিল রেখেই কাজ করছেন। কিন্তু জলপাইগুড়িতে সমস্যা আছে, জলপাইগুড়িকে নিয়ে আবারও বসা হবে। বেশ কিছু সমস্যা রয়েছে, বৈঠকের একটি রিপোর্ট নেত্রীকে পাঠানো হবে। আমরা দলের সমস্ত বিষয় জলপাইগুড়ি এবং কিছুটা আলিপুরদুয়ার, টি গার্ডেন, তাদের সমস্যা এবং কোভিড মোকাবিলায় 2টো জেলা তাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং দলীয়ভাবে আমরা কতটা সাপোর্টিভ মেজার গভর্নমেন্টের পাশে দাঁড়াতে পারি, এই ব্যাপারগুলো নিয়ে আমাদের মধ্যে অনেকগুলো আলাপ আলোচনা হয়েছে। সেই আলাপ আলোচনাগুলো আমরা করেছি এবং
আমাদের মধ্যে এক্সচেঞ্জ অফ ভিউজ হয়েছে। আগামী দিনে পথ চলার ব্যাপার আমাদের দলে কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো সবাই জানে। এখানে সাময়িক যে সমস্যাটা হয়েছে, কিষানরাও অনেক সিনিয়র, আমাদের থেকে বয়সে অনেক বেশ কিছুটা সিনিয়র, তো তাকেও সভাপতি যখন দলনেত্রী করেছে তাকে পুরো মর্যাদা স্বাধীনতা দিয়ে, অন্যান্য যারা সবারই তো ঘাম রক্ত আছে দলে, সুতরাং সবাইকে নিয়ে যাতে একসাথে চলা যায় এই ব্রিজটা করার ক্ষেত্রে আমার কিছু পার্টি থেকে দায়িত্ব দিয়েছে। আমার কাজ হবে যে এদের সবাইকে নিয়ে একটা সমন্বয়ের কাজ করা, সেই কাজটা করার জন্যই আসলাম এতদিন। জলপাইগুড়ি জেলার সভাপতি কিষান কল্যাণী কোনো মন্তব্য এদিন করতে চাননি। তিনি বলেন, যা বলার গৌতম দেবী বলবেন। জলপাইগুড়ি সার্কিট হাউসে পর্যটন মন্ত্রী তথা কোর কমিটির চেয়ারম্যানের বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি সৌরভ চক্রবর্তী, বর্তমান সভাপতি কিষান কল্যাণী, আলিপুরদুয়ারের সভাপতি মৃদুল গোস্বামী, মোহন শর্মা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এদিকে বিজেপির রাজ্য সম্পাদক সব্যসাচী দত্তর ওপর হামলার প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চার নেতৃত্ব তারা আজকে বিভিন্ন জায়গায় মিছিল বার করেন, তারা অবস্থান বিক্ষোভ করতে যান। যেমন হাজরা মোড়ে যখনই তারা অবস্থান বিক্ষোভে বসতে যান সেই সময় পুলিশ তাদেরকে তুলে দেয় এবং গ্রেফতারও করে। অন্যদিকে কেষ্টপুরে প্রায় 500 জন বিজেপি কর্মী সমর্থক তারা মিছিল বার করেন সব্যসাচী দত্তর ওপর হামলার প্রতিবাদে। প্রসঙ্গত, গতকাল দক্ষিণদারিতে অসুস্থ এক বিজেপি কর্মীকে দেখতে যান সব্যসাচী দত্ত, সেই সময় তার উপর হামলা করা হয় বলে অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। আসছি পরের খবরে। ঠাকুরপুকুরে একই পরিবারের 3 সদস্যের মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। বাবা, মা ও ছেলে রহস্যজনকভাবে মৃত্যু, যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে তারা অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন। ঠাকুরপুকুর থানা এলাকার সত্যনারায়ণ পল্লীর একটি বাড়িতে একই পরিবারের 3 সদস্যের রহস্যজনক মৃত্যু। বাবা গোবিন্দ কর্মকার, মা রুনু কর্মকার ও ছেলে দেবাশিস কর্মকারের দেহ উদ্ধার করল ঠাকুরপুকুর থানার পুলিশ। গত রবিবার গোবিন্দ কর্মকার রাস্তায় মাথা ঘুরে পড়ে যান, সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে। গায়ে সামান্য জ্বর থাকায় তাকে বিভিন্ন সরকারি হাসপাতাল ভর্তি নেয়নি বলে অভিযোগ। মঙ্গলবার সকালে ঘরে তাদের 3 জনের দেহ পড়ে থাকতে দেখা যায়। প্রতিবেশীদের মতে 3 জনই আত্মহত্যা করেছেন। উনি একটু হাঁটাচলা করতে পারছিলেন, আর 2 জন তো পুরো বিছানায়। ওনাদের কোনো আত্মীয় স্বজনের সাথেও যোগাযোগ নেই, পাড়া প্রতিবেশীর সাথেও যোগাযোগ নেই, ওনারা আনে নেয় খায় এইটুকু। পুলিশ গিয়ে দেখতে পায় মেঝেতে চক দিয়ে লেখা, আমরা 3 জনই মৃত। খাটের ওপর একটি বাটিতে লেখা আছে, এর মধ্যে বিষ আছে, সাবধান। প্রতিবেশীরা জানিয়েছেন চিকিৎসা না পেয়েই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন গোবিন্দবাবু। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। বর্ষা আসছে, আর তাই কলকাতা পুরসভা উদ্যোগী হয়েছে নিকাশি ব্যবস্থায় জোরদার করতে। আর তাই ম্যানহোলগুলোকে পরিষ্কার করা বিশেষভাবে জরুরি। তাই ম্যানহোল পরিষ্কার করার জন্য ডিসিল্টিং মেশিনের উদ্বোধন করলেন রাজ্যের কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। তিনি বলেন যে এই ডিসিল্টিং মেশিন আরও বাড়িয়ে দেওয়া হলো বলে অনায়াসেই জলমুক্ত করা যাবে এবং পরিষ্কার করা যাবে ম্যানহোলগুলি। ঘূর্ণিঝড়ের ক্ষত এখনও দগদগে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায়। এর মধ্যেই বারুইপুরে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালেন এই ধরনের বহু মানুষ যারা ত্রাণ পাননি, এমনটাই অভিযোগ। আমফান বিপর্যয়ের পর এখনও মেলেনি ক্ষতিপূরণ, তাই মঙ্গলবার বারুইপুর বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন বামপন্থী গণসংগঠনের সদস্যরা। 10 দফা দাবিতে বিক্ষোভে সামিল হন পুরুষ ও মহিলারা। আমফানকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করতে হবে, সবজি মাছ চাষের ক্ষতিপূরণ দিতে হবে, এছাড়াও বিদ্যুতের বিল মকুব সহ একাধিক দাবিতে এদিন ব্লক অফিসের সামনে বিক্ষোভ করেন তারা। ইতিমধ্যে সরকার কিছু টাকা ঢুকিয়েছে, কিন্তু সেটা তাদের গ্রামের পঞ্চায়েতের যারা সদস্য আছে, যারা তৃণমূলের সভাপতি আছে, যারা অঞ্চল সভাপতি আছে, তাদের পরিবার দলের লোকজন সব টাকা লুট করে নিচ্ছে, লুট করে নিচ্ছে। সেই স্বজন পোষণের বিরুদ্ধে মায়েরা ছুটে এসেছেন,
যুবরা ছুটে এসেছেন, কৃষকরা ছুটে এসেছেন, এই জন্য আমরা বিডিওর কাছে এসেছি। এদিকে আমফান বিপর্যয়ের পর কেটে গিয়েছে অনেকগুলো দিন, এখনো শুকোয়নি সেই ঘা। সম্বল হারানো মানুষগুলো কোনো রকমে রয়েছেন। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন অঞ্চলের একাধিক এলাকায় নদী বাঁধ ভেঙে প্লাবিত। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে ত্রাণ মিলেছে, কিন্তু সরকারি সাহায্যের দাবি করছেন তারা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এবার আপনাদের নিয়ে যাব নরেন্দ্রপুর থানা এলাকায়। লকডাউনের জেরে বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন, আর সেই কারণেই বাড়ি ভাড়া দিতে পারেননি। অভিযোগ, বাড়িওয়ালা তার কোনো কথা না শুনে বেধড়ক মারধর করেছে ভাড়াটিয়াকে। যদিও বাড়িওয়ালার অভিযোগ, ভাড়াটিয়া রোজ তাকে গালিগালাজ করতেন। মারধরের অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে। লকডাউনের জেরে বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালার বিরুদ্ধে মারধর করার অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার কালীবাজারে। বিগত 9 মাস ধরে এই বাড়িতে ভাড়া রয়েছেন আকাশ কুণ্ডু, তার বাবা, মা ও বোন। লকডাউনের জেরে আকাশের কোম্পানি বন্ধ রয়েছে। বিগত 3 মাস ধরে সে কোনো বেতন পাচ্ছে না। সেই কারণেই বাড়ি ভাড়া 2300 টাকা দিতে পারেনি সে, আর তাই আকাশ ও তার মা বোনকে মারধর করা হয় বলে অভিযোগ। যদিও আকাশ দাবি করেছে বাড়ি ভাড়া দিতে না পারলেও প্রতি মাসে ইলেকট্রিক বিল দিয়েছে সে। অন্যদিকে বাড়িওয়ালার পাল্টা অভিযোগ, তার পরিবারকে গালিগালাজ ও মারধর করা হয়েছে। ঘটনায় দুপক্ষই একে অপরের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুদিন তিনি ছাড়াই আমাকে বিরক্ত করে, ভাড়া দেবেন ভাড়া দেবেন। তা আমার ছেলে বলেছে, আমি বলেছি দেখুন আমরা আপনাদের মাসের ভাড়া পুরো দেব, কিন্তু তার সাথে 500 টাকা কি 300 টাকা করে এক্সট্রা দিয়ে দেবো। আমার বাড়ির মাকে, আমার বোনকে আর ক্লাবের লোকরাও এদের সাথে যুক্ত আছে। এরা সবাই আমাদের ধরে মারা হয়েছে। ওদের ভাষার জন্য ওদের মারা হয়েছে, কিন্তু এই ছাড়া ঘর ভাড়া, আমার ছেলে তো এখনো বলছে ওরা ঘর ভাড়া দিতে হবে না, ওরা চলে যাক। প্রথম থেকে একই কথা, খালি মমতাদির ভয় দেখাচ্ছে, প্রশাসনের ভয় দেখাচ্ছে। এই করে করে এই লকডাউন থেকে এই অবধি, কারেন্টটা তো আমার বাবার ঘরের না, কারেন্ট আমরা চাই ওরা চলে যাক। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। রাজ্যে সেলন, বিউটি পার্লারগুলো খুলে গিয়েছে। নামি দামি বড়সড় যে বিউটি পার্লারগুলো রয়েছে, সেখানে আপনারা সুরক্ষা বিধি দেখতে পারবেন। নিয়ম মেনে একেবারে সেখানে দোকান চালানো হচ্ছে বা বিউটি পার্লার চালানো হচ্ছে। পিপিই কিট পরা কর্মী দেখতে পারবেন, স্যানিটাইজিং করা হচ্ছে সেই ছবিও দেখতে পারবেন। তবে নদিয়ার এক ছোট্ট সেলুনের যিনি মালিক, তিনি একেবারে নিয়মবিধি মেনে যেটা করা উচিত সেইভাবেই কাজ করছেন, দোকান চালাচ্ছেন। সেলুনে আবার সতর্কতা, তাও কি সম্ভব? কিন্তু এটাই সম্ভব করে দেখালেন এক সেলুন মালিক। মানুষকে সতর্ক থাকার বার্তা দিচ্ছেন নদিয়ার কৃষ্ণগঞ্জ বাজারের সেলুন মালিক বিশ্বজিৎ প্রামাণিক। মাস্ক সহ অন্যান্য সংক্রমণ ঠেকানোর পোশাক পরে তবেই কাজ করছেন তিনি। চুল, দাড়ি কাটার সমস্ত জিনিসপত্র স্যানিটাইজ করে তবেই তা দিয়ে কাজ করা হচ্ছে। সেলুনে যারা আসছে তাদেরও নাম, ফোন নাম্বার লিখে রাখছেন তিনি, কারণ সংক্রমণ হলে তিনি স্বাস্থ্য দপ্তরকে সহযোগিতা করতে পারবেন। সেলুন চত্বরে কারো থুতু ফেলা, অনুমতি না নিয়ে সেলুনে প্রবেশ, সবকিছুই নিষেধ। এই নিয়মে খুশি স্থানীয় মানুষও। এই বিষয়ে বিশ্বজিৎ প্রামাণিক বলেছেন, সতর্কতাই হলো করোনা থেকে বাঁচার পথ। করোনা থেকে ভয় নয়, সতর্কে থাকা জরুরি। ঠিক যেদিন থেকে আমরা দোকান খোলার অনুমতি পেয়েছি রাজ্য সরকারের কাছ থেকে, ঠিক সেদিন থেকে আমরা প্রত্যেকটা জিনিস স্যানিটারি করে কাস্টমারদের হাত এবং মাস্ক পরে ভিতরে ঢুকিয়ে, এবং প্রত্যেকের এক ডেট অনুযায়ী ডায়েরি মেনটেন করে তার ফোন নাম্বার এবং তার সই করিয়ে আমরা কাজ করাচ্ছি এবং তাদেরকে বাইরে ছাড়ছি, এই উদ্দেশ্যে যাতে প্রত্যেকটা কাস্টমারকে আমরা কোনো রকম, যদি আমাদের দোকানে কোনো রকম ইনফেকশন কাউরে হয়ে যায়, যাতে এই লিঙ্ক অনুযায়ী স্বাস্থ্য দপ্তরকে আমরা সহযোগিতা করতে পারি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এখন সময় আরো একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। ট্যালেন্টও রয়েছে সঙ্গে, কেরিয়ার নিয়ে চিন্তা নয়। এখন শুধু মানব সরকারি বিধিনিষেধ, নেব পরিষ্কার থাকার অঙ্গীকার। ঘরে থেকে আমরা সকলে মিলে করোনাকে হারাবো এবার। এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন।
দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। ফিরলাম বিরতির পর। জলপাইগুড়িতে স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়ে পড়লেন। যদিও পুরসভার কাছে আগে থেকেই খবর ছিল, তাও কোনো পদক্ষেপ নেয়নি পুরসভা, এমনটাই অভিযোগ। পুলিশ লাইনে 6 জন করোনা আক্রান্ত হয়েছিলেন আগেই, এবার স্বাস্থ্যকর্মী। জলপাইগুড়ি শহরের কদমতলা দুর্গাবাড়ি এলাকায় করোনা আক্রান্ত হলেন এক স্বাস্থ্যকর্মী। ময়নাগুড়িতে কর্মরত ছিলেন তিনি। দুদিন আগে করোনা আক্রান্ত হলেও পুরসভার তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে ক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার আক্রান্তের বাড়ির এলাকা জীবাণুমুক্ত করে পুরসভার কর্মীরা। তদারকি করেন পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সৈকত চট্টোপাধ্যায়। অন্যদিকে পুলিশ লাইনে 6 জন পুলিশকর্মী আক্রান্ত রয়েছেন। এদিন পুলিশ লাইন এলাকাটিও জীবাণুমুক্ত করা হয়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নজর রাখবো পরের খবরে। সদ্য বিজেপিতে যোগ দেওয়া তথা কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন, এমন খবর সামনে আসছে। শুধুমাত্র জ্যোতিরাদিত্য নন, তার মাও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। দিল্লির ম্যাক্স হাসপাতালে অ্যাডমিটও হয়েছেন তারা। পুলিশ লাইনে করোনার থাবায় এবার জর্জরিত বিজেপি নেতারা। বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। তার মা মাধবী রাজে সিন্ধিয়ারও করোনা সংক্রমণ ধরা পড়েছে। দক্ষিণ দিল্লির ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন তারা। 4 দিন আগে জ্যোতিরাদিত্যের জ্বর হয়েছিল, তারপর তার করোনা উপসর্গ ধরা পড়ে। যদিও সিন্ধিয়ার মায়ের কোনো উপসর্গ শুরুতে ধরা পড়েনি। এর আগে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রা করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত সোমবার তাকে ছেড়ে দেওয়া হয়। প্রসঙ্গত রবিবার থেকে জ্বর আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালও। এরপর তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। মঙ্গলবার তার লালারসের নমুনা পরীক্ষা করার পর জানা যাবে তিনি করোনা আক্রান্ত কিনা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি করোনা ভাইরাসে আক্রান্ত নন, তার রিপোর্ট নেগেটিভ এসেছে, এমনটাই এখনো পর্যন্ত জানতে পারা গেছে। গতকাল তিনি যে উপসর্গগুলো দেখা যায় তার শরীরে, সেই উপসর্গগুলো আসার পরই তিনি সেলফ আইসোলেশনে চলে যান এবং আম আদমি পার্টির তরফ থেকে বলা হয় যে উপসর্গগুলো যেগুলো রয়েছে কেজরিওয়ালের, সেগুলো একেবারেই করোনা ভাইরাসের যে উপসর্গ সেই উপসর্গগুলো, যেমন জ্বর, গলা ব্যথা, এই উপসর্গগুলো দেখার পরই অরবিন্দ কেজরিওয়াল তিনি চলে যান সেলফ আইসোলেশনে এবং তিনি কোনো রকম কর্মসূচি রাখেননি, সরকারি কোনো কাজকর্ম রাখেননি। তবে যথেষ্ট আশ্বস্ত হওয়ার খবর এই মুহূর্তে যে অরবিন্দ কেজরিওয়াল তিনি করোনা মুক্ত। লকডাউনের মধ্যেই আনলক চলছে দেশে। একদিকে যেমন ধীরে ধীরে প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে, মারাত্মক আকার ধারণ করছে, সেখানে এই স্বাভাবিক পরিস্থিতি কি বলছেন বিশেষজ্ঞরা, শুনুন। সংক্রমণের নিরিখে প্রতিদিনই ভারতে নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। বিগত কয়েকদিন ধরেই সংক্রমণে 9,000-এর গণ্ডি টপকে যাচ্ছে ভারতে। গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা 9,987। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 331 জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7,466। এদিকে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা 2,66,598। ইতিমধ্যেই করোনায় সংক্রমণের নিরিখে বিশ্বে ইটালি ও স্পেনকেও ছাপিয়ে গেছে ভারত। শুধু মহারাষ্ট্রেই সংক্রমণ চীনের থেকে বেশি। মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা 88,000-এরও বেশি। এই অবস্থায় দেশকে আনলকে নিয়ে যাওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্ত কতটা সঠিক সে নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা, চিকিৎসকরা। আমরা কিছুদিন আগে চিন্তা করছিলাম যে লকডাউনটা যদি উঠে যায়, আশা করি কেস ফ্যাটালিটি কিংবা কেস নাম্বার এত বাড়বে না। কিন্তু আবার এটাও প্রেডিক্ট করেছিলাম হয়তো কেস ফ্যাটালিটি বাড়বে কিংবা কেসের নাম্বার বাড়বে। ঠিক সেটাই আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি। যেই মুহূর্তে লকডাউন উঠে গেল সেই মুহূর্তে কিন্তু লাফিয়ে লাফিয়ে কেস বাড়ছে। যে রেস্তোরাঁ বন্ধ ছিল সেগুলো খোলা হয়েছে, অফিস আদালত বন্ধ ছিল, প্রথমে 25% লোক দিয়ে শুরু হয়েছিল, এখন সেটা বাড়িয়ে 75% লোকজন করা হয়েছে। সিনেমা হল বন্ধ ছিল, সেটা খোলার প্ল্যান প্রোগ্রাম চলছে। বাস, ট্রাম, ভেহিকেল, পাবলিক ভেহিকেল বন্ধ ছিল, সেগুলো ধীরে ধীরে ওপেন হয়ে গেছে। এবং শুরুতে আমরা চিন্তা করেছিলাম
যে কটা সিট সেই কটা সিটেই হয়তো বাসের লোকে ট্রাভেল করবেন, কিন্তু এখন দেখা যাচ্ছে শুধু সেই সিটই না, লোকজন দাঁড়িয়েও রয়েছেন। এই যে দাঁড়িয়ে থাকার মধ্যে দিয়ে একজন একজনের সাথে টাচ করছি, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছি না, তার সাথে সাথে এনভায়রনমেন্টে যেভাবে রোগটা ছড়িয়েছে, আনফোর্সিন যে সমস্ত কেসগুলো আমরা কখনো প্রেডিক্টও করতে পারিনি, সাইলেন্ট ক্যারিয়ার বলে আমরা যাদের এতদিন চিহ্নিত করে এসেছি তাদের নাম্বার বাড়ছে। সাইলেন্ট ক্যারিয়ার আমাদের মধ্যেই মিশে আছেন এবং তাদের জন্যই আমাদের কেস নাম্বার প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ডিস্টেন্সিং এখনও মেনে চলা উচিত এবং গায়ের সাথে গা লাগিয়ে আমরা যাতে ট্রাভেল না করি, বাসে যাতে না উঠি, কিংবা কোনো শপিং মলে কিংবা শপিং সেন্টারে গিয়ে যাতে এই জিনিসটাকে মিনিমাম মেনটেন করি, তাহলে হয়তো যে দ্রুত হারে কেস বাড়ছে সেটা হয়তো অত দ্রুত হারে বাড়বে না। এদিকে দেশে সবথেকে বেশি সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাট থেকে। মৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায় কম হলেও মৃত্যুর সংখ্যা প্রতিদিন বেড়ে চলায় উদ্বেগ থেকেই যাচ্ছে। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩,১৬৯ জনের, ১২৮০ জনের মৃত্যু হয়েছে গুজরাটে। দিল্লিতে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৭৪ জনের। এদিকে মধ্যপ্রদেশে সেই সংখ্যাটা ৪১৪। পশ্চিমবঙ্গেও সংখ্যা বেড়ে ৪০৫ হয়েছে। পশ্চিমবঙ্গেও ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৮,৬১৩। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২৬ জন। এই নিয়ে মোট মৃত্যু ৪০৫ জনের। রাজ্যের ক্ষেত্রেও একটি বিষয় ইতিবাচক, সুস্থ হয়ে ওঠার হার। করোনায় রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার ৪০%-এরও বেশি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এবার নজর রাখবো খেলার খবরে। বিরাট কোহলি, তিনি অনফিল্ড অফ ফিল্ড সব সময় চর্চার কেন্দ্রবিন্দুতে। আমরা জানি বিরাট কোহলি তিনি ইনস্টাগ্রামে বাড়িতে বসে ইনকামের দিক থেকেও নাম করেন, আবার মানবিক কিছু কাজের জন্য নাম করে নেন। আপনি কি জানেন বিরাট কোহলি সবসময় প্রশংসিত তার অসাধারণ স্পোর্টসম্যান স্পিরিটের জন্য? গত বছর ঠিক আজকের দিনেই অস্ট্রেলিয়া সিরিজে তিনি ঠিক কি করেছিলেন জানেন? জানতে দেখুন এই প্রতিবেদন। আজ সেই দিন যেদিন বিশ্ব ক্রিকেটের হৃদয় জিতে নিয়েছিলেন বিরাট কোহলি। গত বছরের ৯ জুন ক্রিকেট দেখেছিল এক মহান কোহলিকে। বিশ্বকাপের আসর, ভারত অস্ট্রেলিয়া ম্যাচ। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন স্টিভ স্মিথ, ব্যাট করছিলেন কোহলি। হঠাৎই ভারতীয় দর্শকরা স্মিথের উদ্দেশ্যে প্রতারক প্রতারক বলে চিৎকার করতে শুরু করেন। স্থির থাকতে পারেননি ভারত অধিনায়ক, ছুটে যান বাউন্ডারি লাইনে। দর্শকদের আবেদন করেন স্মিথকে বিদ্রূপ না করতে, তাকে উৎসাহিত করতে। বিপক্ষ অধিনায়কের এমন ভূমিকায় মুগ্ধ হয়ে যান স্মিথ নিজে। হাত মেলান, কৃতজ্ঞতা জানান। শুধু স্মিথ নন, কোহলিকে প্রশংসায় ভরিয়ে দেয় ক্রিকেট বিশ্ব। এর জন্য আইসিসির স্পিরিট অফ ক্রিকেট পুরস্কারও পান বিরাট কোহলি। এদিন এই ঘটনা অন্য এক কোহলিকে তুলে ধরেছিল। বিপক্ষ ক্রিকেটারের জন্য এমন মমত্ববোধ মুগ্ধ করে দিয়েছিল সকলকে। তাই ঠিক ১ বছর পর সেই ঘটনাকে ফের মনে করছে, কোহলিকে শ্রদ্ধা জানাচ্ছে ক্রিকেট বিশ্ব। ক্রিকেটের জন্য, স্পিরিট অফ ক্রিকেটের জন্য। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ। নিউজ ভিউজ আজ এ পর্যন্তই। তবে মনে রাখবেন, জুন মাস পুরো আমরা রাত ৯টায় নিউজ ভিউজ নিয়ে আসবো আপনাদের জন্য, এবং ১ জুলাই থেকে নিউজ ভিউজ প্রত্যেক দিন ৩ বার করে আপনাদের জন্য আমরা নিয়ে আসবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরোহী নিউজ লাইভ।